প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং জাকেরিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা জাকেরিয়া কাজল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কাজল ভাই, আজকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক চলছে। মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা হয়েছে। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, এটা তো ভালো শোক প্রকাশ করা, কিন্তু যে ঘটনাটা ঘটেছে কেবল শোক প্রকাশের মাধ্যমে বোধহয় এটা শোক প্রকাশ ভালো। নিহত যারা হয়েছেন বিভিন্ন তাদের জন্য প্রার্থনা হচ্ছে, এটা সরকারের একটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে পাশাপাশি আমি মনে করি মানে পরকালের যেটা শান্তি আমরা কামনা করছি সব ঠিক আছে, কিন্তু ইহকালেও তাদের এই হত্যার জন্য যারা দায়ী একটা তদন্ত কমিশন গভর্নমেন্ট করেছেন, কিন্তু আমি আশা করব কারো এটা রিপোর্টটা যাতে প্রকাশ হয়। কারণ বাংলাদেশে একটা ধারণা আছে তদন্ত কমিশন করা মানে কোনো জিনিসকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। তো আমি আশা করব যে এই বিচার বিভাগে যে তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্টটা যাতে প্রকাশিত হয় এবং অকারণ হত্যা যদি হয়ে থাকে এবং হত্যার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে যদি শাস্তির আওতায় আনা হয়, তাহলে কিন্তু শোক পালনের পাশাপাশি পরলৌকিক বা পরকালের যে কল্যাণের জন্য আমরা যে প্রার্থনা বা দোয়া করলাম, ইহকালেও যাতে এই বিচারটা আমরা দেখতে পারি, সেটাই কিন্তু জাতির প্রত্যাশা। আজিজ ভাই, আপনার কাছে যাচ্ছি। সেটি হচ্ছে যে একদিকে যখন রাষ্ট্রীয় শোক চলছে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুখে কালো লাল কাপড় বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টের কর্মসূচি চলছে। তো রাষ্ট্রীয় শোকের দিনে শিক্ষার্থীদের এই যে লাল কাপড় মুখে বেঁধে প্রতিবাদ জানানো, ছবি তোলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা, এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। শোক দিবস চলছে, কিন্তু ব্লক রেডও চলছে, এবং ব্লক রোডে সরকারি দলের কর্মীরা দেখিয়ে দিচ্ছে ছাত্র কোনটায় আছে, ছাত্র সহ ধরতেছে, আবার মোবাইল নিয়ে যাচ্ছে, ধরেও না, ব্যবসার সাথে আবার বাণিজ্যও চলছে। তো সবই চলছে। এখন কি করবে তারা? কি সব শোকাহত? তার কাছের বন্ধুটা মারা গেছে। এ পর্যন্ত সঠিক মানুষ, বিশ্বাসযোগ্য কত মানুষ, কত বাচ্চা মারা গেছে বা কত মানুষ মারা গেছে, এই হিসেবটা পর্যন্ত নাই। গতকালকে আপনার কালের কণ্ঠ এবং আর একটা পত্রিকায় ওই মর্গে তারা সার্ভে করছে 3টা হসপিটাল, মিটফোর্ড মেডিকেল আর সরোয়ার্দিতে 109টা বডি পেয়েছে। তার ভিতরে 75 জনের আপনার পাওয়া গেছে, আপনার পরিচয় পাওয়া গেছে। তাতে দেখা গেছে যে এখানে কোনো রাজনৈতিক নেতাকর্মী নাই, সেখানে সাংবাদিকও আছে, চাকরিজীবী আছে, এবং দেখা গেল যে এখানে ওই ছোট ব্যবসায়ীরা বেশি। অর্থাৎ এতে অনুমান করা হয় যে রাস্তায় ঘোরাঘুরি করছে ছোট, ধরেন যে আমাদের দেশে তো আপনার কিশোর গ্যাং আছে, তারপরে ধরেন পথশিশু আছে, এদের ভিতরেও তো আছে। তো এতে আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চারা অনেক বেশি তো এদের সংখ্যা কিন্তু, ছাত্রদের সংখ্যা কিন্তু প্রায় 50% যে পরিচয়টা দিছে। তা আমার তো তদন্ত নাই এখন যে কতজন কোন সেক্টরে মারা গেল বা প্রকৃত কি। সরকার বলতেছে 150, পত্রিকায় আসতেছে আপনার 210, আবার এও শুনছি ছাত্ররা বলছে 260। এর কোনো হিসেব নিকাশ তো এখনো হয় নাই। কারণ হচ্ছে ইন্টারনেট, মোবাইল বন্ধ ছিল, তখন তো পত্রিকাগুলো, মিডিয়াও তো এই সংবাদ সংগ্রহ করতে পারে নাই। তো এই জন্যে আমার বক্তব্য হচ্ছে যে সরকার প্রথম থেকেই এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনার, আমার কাছে মনে হয় বল প্রয়োগের রাস্তা ধরে নিছে, এবং এখনো সেটা জারি আছে। এই কারণেই আপনি যেটা বললেন যে যদি তারা মনে শান্তি পেত, এই শিশুরা যদি শান্তি পেত যে অন্তত পক্ষে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে তাদের প্রকৃত বিচারটা হবে বা তাদের আস্থাটা তৈরি হতো, তাহলে হয়তো আপনি মনে করতেন যে তারাও হয়তো এরকম মসজিদে বা গোটা মন্দিরে গিয়ে আপনার করতো, দোয়া করতো বা মিলাদ পড়তো। তারা তো এখনো তারা সব ভয়ে আছে, ব্লক রেড দেয়, হেলিকপ্টার ঘুরতেছে, সার্চ লাইট মারে, এগুলি করে করে যারে পায় তারে ধরে নিচ্ছে। এটা তো গণগ্রেপ্তার চলছে। মনে হচ্ছে যে এ দেশের 18 কোটি লোক, শুধু আওয়ামী লীগের সমর্থক ছাড়া 18 কোটি লোকই শত্রু।
এইভাবে ব্লক রেটটা চলতেছে। এটা কেমন দেশ? এটা কি গাজা নাকি? হ্যাঁ, এটা কি আমাদের গাজার দেশ চলছে নাকি? ওইভাবে যেভাবে ধরেন নৃশংসতা চলছে, এবং আমরা তো পরে যখন মাস মিডিয়া কিছু খুলে দিল, এখন তো আবার বন্ধ করছে, দেখছি তো যেভাবে মেরে গাড়ির থেকে পুলিশ নির্দয়ভাবে বডি ফেলে দিচ্ছে। হ্যাঁ, এগুলো তো দেখছি তো, কোলে বাচ্চা মারা গেছে, এগুলো দেখছি তো। তো এই জন্য বলছি যে আসলে আস্থার জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গাটা তৈরি হয়নি। না, আজিজ ভাইরা ওই গাড়ির থেকে পুলিশ মেরে ফেলে দিচ্ছে এটা দেখে, না আমি শেষ করি, কিন্তু পুলিশ মেরে যে ঝুলাই রাখে এটা দেখেন। আমাদের সমস্যাটা হয়ে গেছে এখানে, আমরা সবকিছু একখানে দেখি। পুলিশ মেরে ঝুলাই রাখছে, আওয়ামী লীগ কর্মী মেরে ঝুলাই রাখছে, এগুলি চোখে পড়ে না। আমার চোখে কিন্তু ওইটাও পড়ছে, এটাও পড়ছে। এই প্রসঙ্গে কিন্তু আমি আশা করছি, আমি যেটা মনে করি, ছাত্রই কিন্তু স্বীকার করেছে যে আন্দোলনের তাদের হাতে নেই, আন্দোলন তাদের হাত থেকে বাইরে চলে গেছে। এবং এই যে কেপিআই ধ্বংস, মেট্রো রেল ধ্বংস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, যেদিন সেতু ভবনের গাড়ি পোড়ায় সেই রাতে আমি বাংলা ভিশনে ছিলাম, আমি দেখেছি কি অবস্থা। এগুলি যারা করেছে তারা কি ছাত্ররা তো অস্বীকার করেছে। তো আন্দোলনের মধ্যে যে এই ভেজাল ঢুকে গেছে এবং যেটা বলা হয় দুষ্কৃতকারী জঙ্গি ঢুকেছে, এটা তো আর প্রমাণের অপেক্ষা রাখেন। এবং অ্যারেস্ট যারা হয়েছে তারা অনেকে তো স্বীকারও করছে। আমিও কিন্তু তদন্তের কথা বলেছি, কিন্তু এই ধ্বংসযজ্ঞটাকে আমি একদম উড়িয়ে দেব, খালি গ্রেফতারটা দেখব, এটাও ঠিক না। গণগ্রেফতারে আমিও নিন্দা জানি। গণগ্রেফতার বাংলাদেশে এই গ্রেফতার বাণিজ্য এটা পুরনো, এটা বন্ধ হওয়া উচিত। আজকে দেখলাম সরকারি দলের সাধারণ সম্পাদকও বলছে যে এটা বন্ধ করা উচিত, কিন্তু কে কার কথা শুনবে সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে এতগুলি স্থাপনা ধ্বংস হলো, এই যে এত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হলো, এটা কি ছাত্ররা করেছে? আমার তো মনে হয় না। কারণ কোটা যে ছাত্রদের যে প্রত্যাশা তার চেয়ে বেশি তো পূরণ হয়েছে। ছাত্ররাও তো আশা করেনি তাদের 93 ভাগ দেওয়া হবে, অ্যাকচুয়ালি তো তারা 98 ভাগই পেয়েছে। কারণ মুক্তিযোদ্ধার সন্তান 5% আলটিমেটলি মেধাতেই যাবে। কারণ 14 বছর বয়সে যদি কেউ মুক্তিযুদ্ধে গিয়ে থাকে, তার সন্তানের এখন চাকরির বয়স নেই। কাজেই স্টুডেন্ট মানে তাদের এক্সপেকটেশন বেশি পেয়েছে, তাদের তো আন্দোলনের কথা না। আন্দোলনটাকে যারা জিয়ে রাখার জন্য, যারা এটাকে সরকার পতনের আন্দোলনের টার্ন নেওয়ানোর একটা অপচেষ্টা করেছে, যেটা সেই নিরাপদ সড়কের সময় হয়েছিল, এটা তাদের কাছে। এবং তাদের যদি আপনি গ্রেফতার না করে, তাহলে তো এরকম জানমালের নিরাপত্তা তো আরো প্রশ্নের মুখে পড়বে। এখন তাহলে কারা কর্মসূচি দিচ্ছে? না, কর্মসূচি যেটা ছাত্রদের কিছু তো উস্কানি আছেই। আপনাকে কর্মসূচি যেটা দিচ্ছে, এটা কি খুব ভাইব্রেন্ট কর্মসূচি মনে করেন আপনি? কিছু বিক্ষোভ থাকবে, আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। কালকে থেকে অফিস আদালত খুলে দিচ্ছে, এইভাবে তো একটা দেশ চলতে পারে না, তাই না? কাজে পরিস্থিতি স্বাভাবিক করা সরকারের দায়িত্ব। পাশাপাশি সরকারকে সচেতন থাকতে হবে যাতে হয়রানিগুলি না হয়, এই বাণিজ্যটা যাতে না হয়। কারণ গ্রেপ্তার বাণিজ্য এটা পুলিশের পুরনো অভ্যাস। এটা মানে এটা এমন না যে এইবারই প্রথম হচ্ছে। আইজবের কথা শুনে মনে হলো যে আর কখনো হয়নি, হয়েছে, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি এই ব্যাপারে কর্তৃপক্ষ যারা, সরকার হোক, মন্ত্রণালয় হোক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোক, তাদের এটা নিয়ে আরো সিরিয়াস হওয়া উচিত। আজিজ ভাই, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনায় সুষ্ঠু মানসম্মত তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। আজকে জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তখন তারপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এটি জানিয়েছেন। আপনি না, এটা তো ঠিক, আগেই জাতিসংঘ বলেছে তারা তদন্তে সহযোগিতা করতে রাজি। তো সেখানে ধরেন, যেহেতু আমি বলছি যে ধরেন এই যে 3 জন হসপিটাল থেকে তুলে নিছে সমন্বয়কারী, কোটার সমন্বয়কারী, পরে আবার একজন মেয়ে সহ আর 2 জন তুলে নিছে, কয়েক নিরাপদ হেফাজতে আনছি। আপনার সংবিধান তো, আইন তো পারমিট করে না 24 ঘন্টার ভিতরে হ্যান্ড ওভার করতে হবে। এবং কোর্ট কি আপনার মন্তব্যটা করলো যে জাতির সাথে মশকরা করতেছো। তো এই জন্য বলছি, যেহেতু আমাদের দেশে আবার দেখেন সরকারের দল থেকে শুরু করে আইজিপি সহ সবাই বলছে যে ঘটনা ঘটাইছে তাদের চোখের সামনে, এটা বিএনপি জামাত ঘটাইছে। সুতরাং এখন তো নিরপেক্ষ বিচারে, আবার দেখেন ওই যে রংপুরে যেটা মূল সাইদ হত্যা হলো, এটার অলরেডি চার্জশিট দিয়ে দিয়েছে পুলিশ। সেখানে বলছে ওই আন্দোলনকারীদের গুলিতে মারা গেছে। তো এটা কে বিশ্বাস করে? একটা লোক বাংলাদেশে পাবেন যে একটা লোক বিশ্বাস করবে, যেটা ভিডিও ফুটেজ দেখা গেছে যে পুলিশ গুলি করতেছে, তাকেও চেনা গেছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে যদি থার্ড পার্টি দিয়ে, অর্থাৎ জাতিসংঘ যেহেতু
93টা দেশ, আমরাও তো তার সদস্য, তাই না? যদি জাতিসংঘকে যদি ফ্রিডম দেয় এবং তারা যদি তদন্তে হেল্প করে, এবং হেল্প মানে কি, পাশে রেখে, যেমন আপনার এই যে কারফিউ জারি করে পুলিশ নিয়ে আসছে, পুলিশের বন্দুক কিন্তু মুখ নিচের দিকে থাকছে, পুলিশের বন্দুক কিন্তু উপরে ওঠে নাই, কিন্তু নির্বিচারে যা মারা বিজেপি আর পুলিশ মারছে এগুলা। তো এইরকম জাতিসংঘ আইনে খালি ছোট জগন্নাথের মতো খাড়া করে রাখতে হবে না, নিরপেক্ষভাবে জাতিসংঘ যদি তদন্ত করে, তাহলে যে আস্থার সংকটটা আছে, কিছু সংকট দূর হতে পারে। আমি খুব অবাক হইলাম, মানে জাতিসংঘকে ঠুটু জগন্নাথ করে রাখার ক্ষমতা ওই সরকারের আছে, কিন্তু জাতিসংঘের জন্য অবমাননাকর কথা। জাতিসংঘ আসবে, ঠুটু জগন্নাথ হয়ে থাকবে। আমি আসলে আইজ ভাইয়ের এই কথাটা একটু ব্যাখ্যা দেই, মানে জাতিসংঘ আসবে, জাতিসংঘ সরকারের কথা শুনে ঠুটু জগন্নাথ হয়ে থাকবে। জাতিসংঘ সম্পর্কে এরকম অবমাননাকর বিষয় তো আমি মানে দেখতে নারী চলন বাঁকা হইলে এক কথা। জাতিসংঘের তদন্ত চাইছে সরকার, জাতিসংঘকে তদন্ত সহায়তা চেয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল নর্মস। সেখানে জাতিসংঘকে এনে সরকার ঠুটু জগন্নাথ করে রাখবে, আই ডোন্ট নো হাউ ইটস পসিবল। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে হাইকোর্ট ওই রিটের শুনানিতে বলেছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনে এত সহিংসতা মৃত্যু খুব দুঃখজনক, এবং খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মশকরা। তো এই বিষয়টিকে আপনি কি বলেন? না, এটা তো মানে আমার মতে যে মানে কোর্ট যে উক্তিটা করেছে, বাংলাদেশে আদালতের ইতিহাসে আমি এমন মন্তব্য শুনিনি। এটা খুবই মানে জাতি হিসাবে তো আমাদের জন্য দুঃখজনক, এবং বিভাগ হিসেবে পুলিশের জন্য এটা কিন্তু খুব মর্যাদাকর উক্তি না। এবং উক্তিটা কোর্ট যখন কোর্টে এটা বিচারাধীন ব্যাপার, আমি ওই ডিটেলসে যাবো, কিন্তু এই উক্তিটা আমার মনে হয় পুলিশ বিভাগের জন্য মোটেও সম্মানজনক উক্তি নয়। এবং পার্টিকুলার কোনো পুলিশের বিভিন্ন বিভাগ আছে, পার্টিকুলার কোনো বিভাগের জন্য বা কোনো ব্যক্তির জন্য যদি সমগ্র পুলিশ বাহিনীকে এরকম উক্তি শুনতে হয়, এটা দুঃখজনক, সিম্পলি দুঃখজনক। আর কোর্ট যেটা বলেছে এটা নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছে। আপনার যদি মনে থাকে, সে গয়েশ্বরচন্দ্র যখন গ্রেফতার হলো, তখন যেই খাবার দাবারের ছবি প্রকাশ হলো, এমনিও কিন্তু জানেন যে আমরা দেখি না আজকাল বিয়ে বাড়িতে খাওয়ার সময় মানুষ ভিডিও করে, খাবারের ভিডিও করা কিন্তু একটা অরুচিকর কাজ। এটা কিন্তু মানে আউট অফ নর্মস, আউট অফ যে কোনো ভদ্রতার বাইরে। সেখানে আপনি একজন লোককে খাইয়ে এটা আবার সোশ্যাল মিডিয়ায় দেবেন, এটা কিন্তু রুচিরও ব্যাপার, তাই না? কাজে কোর্টের মন্তব্যটাকে আমি বাংলাদেশের বেশি মানুষ এটাকে খুব ভালোভাবে নেয়নি, মানে মন্তব্যটাকে মনে মনে স্বাগতই জানিয়েছে। এবং মানুষের, আমার কাছে কেন জানি মনে হয় এটা মানুষের ইচ্ছার একটা প্রতিফলন এই মাননীয় মহামান্য আদালতের রায়ের মাধ্যমে ঘটেছে। এবং আমি আশা করি আদালতের এই রায়ের পর যারা এই কাজগুলি করেন তারাও একটু সংযত হবেন। আমরা একটা বিরতি নিয়ে এসে আসবি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছে আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই, আজকে হাইকোর্টে আপনার রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার জন্যই সমন্বয়কদেরকে ডিবিতে নেওয়া হয়েছে। তো এই যে ন্যায় হয়েছে, আমরা দেখলাম যে 2 দিনেরও বেশি হয়ে গেছে। আসলে কদিন এভাবে রাখা যায়? আইন দেখেন, আমাদের দেশে তো কেউই আমরা সংবিধান মানতে চায় না। সংবিধানে অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধানে, অর্থাৎ দেশের মালিক জনগণ, এমন কিছু করা যাবে না, অর্থাৎ মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো আইনও যদি করা হয়, সেই আইন পুরা অথবা অংশবিশেষ যাই হোক, সাংঘর্ষিক হলে সেটুকু বাদ। কিন্তু আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে না, এটা তো কিন্তু আমরা কালো আইন বলি, আছে তো আইন, বলবৎ আছে তো। 1974 সালের আইন একটা ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যদিও কার্যকরী করা হয় না, ওটাকেও বলা হয়েছে। কিন্তু এগুলো তো সব সংবিধান বিরোধী আইন। কিন্তু হয়তো এখন ধরেন ডিবিতে যে নেয়, ডিবি হারুন, এটা নামটা কিন্তু ডিবি হারুন হয়ে গেছে, ডিবি নাই আর, ডিবি হারুন। অর্থাৎ এখানে যে নিলেই এটা একটা মানে চুঙা, এর ভিতরে ঢুকাইলেই যা বলতে পারলে তাই বলবে। এই যে ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি, ভিপি নূর, সে কোর্টের
প্রিজন ভ্যান থেকে যে কথাগুলি বলছে, কয় আমার জীবন শেষ করে দিয়েছে, ফুটবলের মতো লাগতেছে, আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলেন। কি আকুতি, তার ওয়াইফ আকুতি। অর্থাৎ ওখানে গেলেই এই সব ধরেন কোটা সমন্বয়কারী যে বাচ্চাদেরকে নিচে, ছেলেদেরকে নিচে, এরা তো অবস্থা ওখানে দেখলেই, ওখানে নাকি অনেক সিস্টেম আছে, এমনিতেই আতঙ্কিত হয়ে যায়। আবার খাওয়াও দেয়, খায়ও, হাসেও, সবই করে। কিন্তু যখন প্রোগ্রামগুলি ঘোষণা দিল এই 6 জন বসে, তখন কিন্তু আপনি দেখলেন পড়লো, কিন্তু তাদের চেহারার ভিতরে কিন্তু স্বতঃস্ফূর্ততা নাই। এই কাজটা যদি কোনো হোটেলে করতো বা কোনো ওপেন জায়গায় করতো, তাহলে কিন্তু এই কাজটা করার ফলে কোর্টের, হাইকোর্টের ভর্ৎসনা শুনলো এবং জনগণের কাছেও কিন্তু অ্যাকসেপ্টেবল হয়নি। আর আইন তো বলছে যে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার সাথে সাথে কারণ দেখাইতে হবে, তাকে উকিলের জানাইতে হবে, তার পরিবারকে জানাইতে হবে, এবং 24 ঘন্টার ভিতরে রাখা যাবে না, তাকে কোর্টে প্রডিউস করতে হবে। তারকে হেফাজতে কে চাইছে? হসপিটাল থেকে এনে তার কাছে রেখে দিছে, হসপিটাল কেমনে হবে? এইটার কারণে কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস, যে ওখানে নিয়ে তারপরে রাজনৈতিক নেতৃত্ব নাই, সরকার নাই, সে নেগোশিয়েট করতেছে, সে কোটা আন্দোলনের লোকদের বলতেছে আমরা প্রোগ্রাম উড্র, এই সেই। তে নেগোসিয়েশন দায়িত্ব কি পুলিশ করবে? হ্যাঁ, সরকারের মন্ত্রী নাই, সরকার নাই, করতে পারতো না। অথবা সরকার কোনো, ধরেন তারা তো ছাত্র, কোনো শিক্ষক হায়ার করতো বা কোনো পেশাজীবী হায়ার করতো, মাধ্যম ইউজ করতো, যে সরকারের পক্ষ থেকে কেউ। পুলিশ তারা আপনার এই আন্দোলনে আপনার হত্যাও করতেছে, নির্যাতনও করতেছে, আবার তারাই আবার সমন্বয় করে। কিন্তু কি এটা গণতান্ত্রিক দেশ হলো কেমনে? আমার তো মনে হলো না। এই জন্যই বলছে, এই জন্য হাইকোর্ট কারেক্টলি, কাজল ভাই বলছে কারেক্টলি এমন একটা শব্দ ইউজ করছে, যদি লজ্জা থাকে হি শুড রিজাইন। কাজল ভাই, কালকে থেকে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা, স্বাভাবিক দিনের মতোই। তো বৃহস্পতিবার থেকে আবার স্বল্প দূরত্বে ট্রেনও চলাচল করবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। তো আজকে কারফিউর 11তম দিন, তো কারফিউ তুলে নেওয়ার সময় হয়েছে কিনা কি মনে হয়? আমি যেটা মনে করি জনজীবন যত দ্রুত স্বাভাবিক হবে ততই মঙ্গল। কারণ আপনি দেখেন, এমনি কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি 80-র দশকে, তখন কিন্তু আইজ ভাই আমার সঙ্গে নিশ্চয়ই একমত, তখন ছিল কি 81 সালে পরীক্ষার্থী পাশ করছে 84 সালে, এরকম একটা, মানে এরকম পাস 1984, ক্যান্ডিডেট 81, মানে একটা উদাহরণ, এরকম একটা 3-4 বছরের সার্টিফিকেটে লেখা থাকতো ক্যান্ডিডেট 81, হেল্ড ইন 84, এরকম আর কি। এই জিনিসটা কিন্তু গত 10-15 বছর কেটে গিয়েছিল, মোটামুটি রেগুলারাইজ ছিল। এই যে এখন একটা বাধা পড়লো, আবার কিন্তু একটা সেশন জ্যাম হবে এবং এটা ওয়ার্স সাফারার হবে ছাত্ররা, মানে পরীক্ষা, মানে যারা লেখাপড়া করছে। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বন্ধ। একটা পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষা, এখন তার ইন্টারমিডিয়েট না, এইচএসসি পরীক্ষা একটা মানে ছাত্রের ক্যারিয়ার গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার পরেই কিন্তু তার ভবিষ্যৎটা নির্ধারণ। পরীক্ষার মধ্যে একটা গ্যাপ পড়ে গেল। এই যে একটা চলমান ধারা ছিল, যত যাই বলেন, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পরীক্ষার্থীর উদ্যোগ। এই একটা ক্ষতি, অর্থনীতির ক্ষতি হচ্ছে, আপনার কোনো কিছুই স্বাভাবিক না, যোগাযোগের ক্ষতি হচ্ছে, পুরো ব্যবস্থাটি তো একটা অস্বাভাবিক অবস্থা। একটা সরকারের তো উচিত হলো যত দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নাও। সেক্ষেত্রে ব্যাংক, বিমা, অফিস, আদালত কালকে থেকে চালু হচ্ছে, এটা আমার কাছে একটা পজিটিভ নিউজ, আমি ভালো মনে করি। পাশাপাশি আমি মনে করি ট্রেনটাও সীমিত আকারে না, এটা পুরোপুরি চালু করে দেওয়া উচিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে যত দ্রুত সম্ভব এগুলো চালু করা দেওয়া উচিত, স্বাভাবিক সময় ফিরে আসা উচিত। আর কারফিউটাও কিন্তু এখন যে কারফিউ হচ্ছে, আমরা যে কারফিউ দেখেছি এরশাদের আমলে 1/11-এর সময়, সেই তুলনায় কিন্তু এখনকার কারফিউ কিন্তু ওই যে নতুন প্রজন্মের কাছে কারফিউর অর্থই অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আমি এটা এমনি বলি যে এটা জনবান্ধব গণতান্ত্রিক কারফিউ হয়ে গেছে। কারফিউর মধ্যে কিন্তু সবই চলাচল করতেছে, হয়তো নিরাপত্তার বিশেষ স্বার্থে কারফিউটা রাখা হচ্ছে। তো জনজীবন যেহেতু স্বাভাবিক হচ্ছে, এমনও হতে পারে হয়তো কেবল রাতের বেলা কারফিউ থাকবে, কিন্তু কারফিউর মধ্যে কিন্তু দূরপাল্লার বাস চলছে, সকল কিছু প্রয়োজনীয় সব কিছুই চলছে। তো এটা সরকারের বিবেচনা। তবে আমি মনে করি যত দ্রুত এগুলি উঠে পুরো স্বাভাবিক জীবনে ফিরে আসবে, অর্থনীতির জন্য ভালো হবে। এবং পাশাপাশি বোধহয় ছাত্রছাত্রীদের ব্যাপারে চিন্তা করা উচিত। স্কুল কলেজগুলি, বিশ্ববিদ্যালয়ের হল টল নিয়ে অন্য, স্কুল কলেজ বোধহয় একটা ভালো, মানে দ্রুত ডিসিশন নেওয়া উচিত। একটা কথা মনে রাখতে হবে, খালি ছাত্র আন্দোলনের জন্য বিশ্ববিদ্যালয় এখন খুলে দিলে লাভ হবে না।
কারণ শিক্ষকরাও কিন্তু ধর্মঘটে আছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাও ধর্মঘটে, পাবলিক ইউনিভার্সিটিগুলি। কাজেই ওই ধর্মঘটের সঙ্গেও কিন্তু এই এই পড়াশোনার গতিটা, প্রবাহটা ঠিক রাখা জড়িত। তবে আমি আশা করব কালকে থেকে যেমন অফিস আদালত স্বাভাবিক হচ্ছে, জনজীবনের প্রতিটা ক্ষেত্রে যাতে এই স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। আজিজ ভাই, আপনি কি মনে করেন যে পরিস্থিতি আরো দ্রুত স্বাভাবিক করতে কি পদক্ষেপ? দেখেন, আমার বক্তব্যটা একটু ভিন্ন। কারণ হচ্ছে এই যে বিচ্ছিন্ন ভাবেই হোক আর যাই হোক, যে ছাত্ররা কিন্তু আজকে মাঠে নেমেছে, কয়েক জায়গায় নেমেছে, গ্রেপ্তারও হয়েছে এক জায়গায় 3 জন। তো এটা এই কোঠা সংস্কার বা বৈষম্য বিরোধী এদের সাথে কথা বললে অসুবিধাটা কি? তারপর শিক্ষকরা তো রাজিই আছে। শিক্ষকদের আপনার যে কাজল ভাই বললো যে শিক্ষকরা স্ট্রাইকে আছে, তারা ক্লাসে যাবে কি করে, ক্লাসটা হবে কি করে? এটা হাফ ডান কথা হলো না। শিক্ষকদের সাথে বসলেই সমস্যার সমাধান হয়, সেটা বসতেছেন না। শিক্ষামন্ত্রী বসেছে শিক্ষকদের সঙ্গে। শিক্ষকমন্ত্রী, এটা তো আপনিও পড়ছেন, আমরাও পড়ছি। না না, বসতেছে না বললেন। আমি বলছি অর্ধসত্য বলেন না। আমি অর্ধসত্য বলি নাই না। আমার কথা হলো যে ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করে। আমরা তো ইউনিভার্সিটি পড়ছি, আমরা তো জীবনে দেখিনি এটা। এটা কি সব কি কর্তৃত্ব সবকিছুতে লয়ে লইছে? আইন নাই, একটা অ্যাক্ট আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিভার্সিটিতে একটা পুলিশ ঢুকতে অনুমোদন লাগে কর্তৃপক্ষের। এটা কি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে দিতেছে, বা শেষ। এবং তার আলাপ করছে, একটা শব্দ শুনছি যে এখনো পরিবেশ হয় নাই, পরিবেশ হলে আর এদের সাথে বেতন ভাতা করতে হলে অর্থ মন্ত্রণালয় অমুক আলোচনা করতে হবে, পরে এখনই সময় হয়নি, কয়ে বিদায় করে দিছে। শিক্ষকদের সাথে আমার মনে হয় যে একটু আন্তরিকভাবে আলোচনা করবে না? সব জায়গায় সরকার কেমন যেন এদের শিক্ষকদের সম্পর্কে তো বলাই হয়েছে সরকার থেকে যে ক্লান্ত হয়ে নিক, আন্দোলন করে ক্লান্ত হয়ে নিক। এগুলি কি? একটা শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবে শিক্ষা ছাড়া উন্নয়ন ধরে রাখাই সম্ভব না। সেখানে শিক্ষার বাজেট কম, আফগানিস্তানের তো বাজেট কম, শিক্ষকদের বেতনও কম, সব কম, তারপরে আবার আন্দোলন সংগ্রাম, এটার সমাধানের উদ্যোগ নেই। তো এই জন্য বলছি যে হাফডান করলে হবে না। শিক্ষক এবং ছাত্র কর্মচারী এরা কিন্তু তিনটেই লাগবে, তাছাড়া কিন্তু ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে না। তো আপনি তো সমাধানের তো উদ্যোগ নাই। ওই বসছে শিক্ষামন্ত্রী বলে শেষ, উনি তো ডিসিশন দিতে পারেন না। উনি তো বলে দিছে যে অমুক অমুকের সাথে কথা বলতে হবে, তো অথরিটি কথা বলবে না? ওখানে এখনো তো পতিত দশা শিক্ষক অনেক আছে, তাদের সাথে কথা বললেই তো সমাধান হয়। শিক্ষকরা রেডি। আমি যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথেও তো কথা হয়েছে আমার, তারা তো রেডি আলোচনা করতে। কয়ে যে আমার পাত্তা দেয় না, কি করবে? এই যে পাত্তা না দেওয়ার যে স্বভাব, প্রসঙ্গ আজিজ ভাই তুলেছেন যে পাত্তা দেয় না, এই যে পাত্তা দেয় না, এটার জন্য আসলে শিক্ষকদের কোনো দায় আছে? এই উদ্ধৃতি কোত্থেকে পেল আমি জানি না। আন্দোলন করে শিক্ষকরা ক্লান্ত হয়নি, আমি কোনো গণমাধ্যমে এটা দেখিনি। ডাইরেক্ট প্রধানমন্ত্রী বলছে, আমি এটা দেখিনি কোথাও। এটা ওনার সঙ্গে যদি কথা বলে থাকে আলাদা কথা। আর শিক্ষকরা ক্লান্ত কি পাত্তা দেয় না, এটা ওনাকে পার্সোনালি বোধহয় বলেছে। আমি তো মানে ঢাকার কোথাও কোনো স্টেটমেন্টে দেখিনি যে আমাদের পাত্তা দেয় না। এটা তাহলে এত দীর্ঘমেয়াদী কেন? উনি যে উদ্ধৃতিটা করলেন গণমাধ্যমে, পাত্তা দেয় না, এটা বেসিসটা কি? আর ওনার সঙ্গে কানে কানে কি বলছে কে, এটা তো প্রতিষ্ঠিত না। কাজে এইসব কথা বলার আগে বিরোধিতা আমি করতেই পারি, কিন্তু বিরোধিতার একটা সূত্র থাকতে হবে। আমার সঙ্গে কে কানে কানে কি বলছে এটা আমি বেসিস ধরে নেব, দিস ইজ নট টু বি কোটেড ইন গণমাধ্যম। ঠিক আছে, আজিজ ভাইয়ের কথা আমরা যে প্রশ্নটা করলেন নাই ধরে নিলাম, কিন্তু এতদিন ধরে আন্দোলন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কি আপনার সরকার যথেষ্ট পরিমাণ সাড়া মিলেছে বলে মনে করেন? মিলছে না, কারণ সরকার শিক্ষকদের আন্দোলনটাকে, এখানে কি খালি সরকারের শিক্ষকদের দোষ নাই, আমাদের শিক্ষকরা শুনেন। আমি ওই কথাটা আপনাকে, প্রফেসর মুজাফফর আহমেদ যখন ভিসি ছিলেন তখন একটা ঘটনা ঘটি, বঙ্গবন্ধু নিজে গেছিলেন ভিসির কাছে ক্ষমা চাইতে। আর এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা লাইন ধরে শিক্ষকরা যায়। কারণটা কি? শিক্ষকরা নিজেদের কোথায় নামিয়ে এনেছেন সেটাও তো দেখতে হবে। এই পদবি এই বানাবো সেই বানাবো করে যে শিক্ষকদের মধ্যে যে শিক্ষকরা কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বসবে? যে শিক্ষকদের কাছে বঙ্গবন্ধু নিজে যে সে এখন আজকের শিক্ষকরা কেন
এই দলীয়করণ, এই রাজনীতিকরণ ইত্যাদির কারণে শিক্ষকদের এই অবনমনটা ঘটেছে। এবং আপনি এই 39টা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে 34টা শিক্ষক সমিতি হলো সরকার সমর্থিত শিক্ষক সমিতি। কাজে সরকার মনে করে যারা তো আমাদেরই, এবং আমাদের এই আমি জানি না এই আন্দোলনের ফল কি হবে। আমিও মনে করি যে এই আন্দোলনটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা উচিত। যে সরকার নিশ্চয়ই শিক্ষকদের মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বসেছে, তারা ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে বসেছেন, তাই না? এবং বসার পরে বলেন ফলপ্রসূ আলোচনা হয়েছে। তো এই জাতীয় কথাগুলি যে আমাদের শিক্ষকরা আমাদের সম্মানীয় ব্যক্তি, তাদেরও তো এই বিষয়গুলি একটু ভেবে দেখা দরকার। তারা কেন এই লেভেলে বসবেন যদি তাদের যোগ্য সম্মান মনে করেন তারা পান না, তাই না? কাজে এটা খালি এক পক্ষকে দোষ দিলে হবে না, সবার নিজের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা দরকার। আজ আপনি বলছিলেন যে শিক্ষকদের আন্দোলনকে সরকার পাত্তা দেয় না, এই যে পাত্তা দেয় না আপনি বলছেন, এটার জন্য শিক্ষকদের কি কোনো দায় নেই বা আছে? অবশ্যই দায় আছে। চাকর বাকরের মতো যদি শিক্ষক আচরণ করে, সব তো লাইন দেয়। প্রথম তো ওবায়দুল কাদেরের সাহেবের সাথে যে বৈঠক প্রথম একদিন দিন ঠিক করছে এক ছাত্র নেতা, দেখা করেনি, সময় নাই তার। পরে আবার হাতে পায়ে ধরে আমি অনেক মানে ওপেন ফেডারেশনের প্রেসিডেন্ট বলছে, ওপেন বক্তৃতা দিয়ে বলছে যে আমাদের ডাকে না, আমাদের একটা টেলিফোন করে না, আমাদের যোগাযোগ করে না, আমাদের পাত্তা দেয় না, ওপেন বলছে। এটা তো গোপন কিছু না। ফেডারেশনের যে প্রেসিডেন্ট, কি প্রফেসর নাম ভুলে গেছে, উনি বলছে নিজে। তারা তো টেলিফোন ডাকুক, তাদের কথা বলবে, তারা তো চায়, সবসময় চায় কথা বলে সমাধান করুক, করছে না। এবং আপনার তাদের বাজেটের, শিক্ষার বাজেট সবসময় কম। শিক্ষকরা বাজেট তাদের মর্যাদার জন্য সেটা বলতে পারে নাই। তারা যে দাবি দিছে তাদের নিজস্ব স্বার্থের বাইরে তারা কোনো দাবি করে না। তারা বলছে আলাদা পে স্কেল চাই, আমার বেতন বাড়ায় দাও, আমি প্রত্যয় স্কিমে আমার এবারেই ঢুকাই দিল, আর সরকারি কর্মকর্তাদের পরের বছর দিল। ওবায়দুল কাদের সাহেব বলে দিছে ঠিক আছে একবারেই হবে, এটা ভুল হয়ে গেছে। এই তো কথা। কিন্তু আপনার শিক্ষার বাজেট বাড়ানো, শিক্ষকদের মর্যাদা বাড়ানো, এখন বলেন তো সিরাজুল ইসলাম চৌধুরীর মতো একজন প্রফেসর, তিনি সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতো প্রফেসর, তিনি কি এই একজন সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি সে কম বেতন পাবে? বেতনও তো একটা মর্যাদার অংশ, এটা তো তার ন্যায্য কথা। আপনি সিরাজুল ইসলাম চৌধুরী কোথায় বলেন তো দেখি? তার সাথে আপনি এরকম প্রফেসর তো বেশ এখন অনেক ইউনিভার্সিটি এখনো আছে। তো আপনি শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষার বাজেট, তারপরে আমি যেটা বললাম যে বিজ্ঞানের এখন অটোমেশনের যুগ, আপনার সেইভাবে শিক্ষা খাতকে সাজানো, এভাবে কোনো দাবি দেওয়া নাই, তাদের নিজস্ব দাবি। এক। দুই নম্বর হচ্ছে, যেহেতু সবগুলি যেটা কাজল ভাই বললো, এটা কথা তো সত্য, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ওই যেহেতু বিএনপি দল করে, কিছু কিছু আওয়ামী লীগ দল করে, কিছু বাম আছে, এদের ভিতরে মিলে টিলে আছে, তো এদের আর কি মানে কর্মী যেমন তারাও হয়ে গেছে এরকম। কারো ভিসি হইতে হবে, কারো প্রক্টর হইতে হবে, কারো প্রভিসি হইতে হবে, এই কারণে লাইন দেয়, লাইন দিছে এবং ছাত্রদের সাথে লাইন রাখে। এই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে প্রভোস্ট, প্রক্টর যারা আছে তারা সব তাদের দায়িত্ব তারা পালন করতো। এখন তো দেখেন গণ রুম, কালচার, এগুলো তো শুনি নাই, নির্যাতন রুম থাকে, অমুক থাকে, তমুক থাকে। তো এগুলো কারেক্ট করতে হলে তো শিক্ষকদেরকে শিক্ষক হতে হবে, তাই না? আগে ভিসি বানাতো, এখন তো অ্যাক্ট আছে, এখন সিনেট আবার প্যানেল করে দেয় সিস্টেম, 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, প্যানেল করে দেয়, প্যানেলের ভিতরে একজন। আগে তো প্যানেল ট্যানেল লাগতো না, আগে তো গভর্নমেন্ট থেকে চুজ করে সবচাইতে ভালো, যোগ্য এবং রিনাউন্ড প্রফেসরটাকে ভিসি বানাই দিত। তখন তার নামের উপরে শিক্ষক হিসাবে মানুষের, ছাত্র বলেন, কর্মচারী বলেন, এক্সপিরিয়েন্স বলেন, আমলা বলেন, নুয়ে পড়তো। মতিন চৌধুরী ভিসি ছিল, তাকে বলা হয়তো ফাঁকলা আছে ভিসি, হাতে যা ফাইল নিয়ে যাইতো সেক্রেটারিতে, এই তুমি টাকা ছাত্র না, এটা ফাইল আটকায় রাখছো, সাইন করো, সাইন করো। আছে এখন ভিসি একটা আছে, একটা ছাত্রকে দবক দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ হচ্ছে ওই গার্ডস থাকতে হবে, ওই যোগ্যতা থাকতে হবে। এখন দেখেন সবগুলো ভিসি দেখেন, আগে আমাদের সময় যেসব ভিসি দেখছি, দেখছি হয়তো সায়েন্টিস্ট, বিখ্যাত সায়েন্টিস্ট, সাহিত্যিক, বিখ্যাত সায়েন্টিস্ট, মফিজুর রহমান চৌধুরী, ফয়েজ আহমেদ,
তারপরে ওই যে নাম বললে এরকম যা তো দেখবেন আপনি, সব নাম করা প্রফেসর। এখন হলো ব্লাড টেস্ট করে করে, এটা বিএনপির শেষ সময় থেকে শুরু হয়েছে, ব্লাড টেস্ট করে আমার পার্টি করে কিনে, আমার পার্টি করে সব জায়গায় সবগুলোর বিরুদ্ধে নানান রকম অভিযোগ। ইউজিসি 22টে ভিসির বিরুদ্ধে তদন্ত করে আগায় নাই, কিন্তু নাম আসছে, কিন্তু তারা দুর্নীতি করছে, অনিয়ম করছে, দুর্নীতি তাদের অ্যাকাউন্ট হলো শিক্ষক, আবার ওই জায়গায় আবার ঠিক আছে, ওই জায়গায় ঠিক আছে। এই জন্য এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা পলিউটেড করার জন্য শুধুমাত্র এককভাবে ছাত্ররা দায়ী তা না, শিক্ষকরাও দায়ী, শিক্ষকরা আত্মকেন্দ্রিক হয়ে গেছে। শিক্ষকরা দেখেন পাবলিক ইউনিভার্সিটি আছে, অথচ খ্যাপ মারতেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া, ওখানে যা পড়ায় ঠিক মতো, এখানে পড়ানোর গুরুত্ব, এরকম অনেক কাহিনী আছে। এনজিও থেকে ফান্ড নিয়ে রিসার্চ করে, এগুলি করে তো সব শিক্ষকরা। কাজল, আমরা একটা ভিন্ন একটা প্রসঙ্গে নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আজকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে। তো সরকারি সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করি ইট ইজ টু লেট। এটা স্বাধীনতার পরপরই করা উচিত ছিল, একদম মুক্তিযুদ্ধের পরপরই জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল। আপনার নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়নি, আপনি মানবতা বিরোধী অপরাধ বলেন আর যুদ্ধ অপরাধ বলেন, বিচার করলেন, আর যারা এটার হোতা তাদের আপনি এতদিন বাতাস দিয়ে রাখলেন। আমি মনে করি এটা অনেক বিলম্বিত পদক্ষেপ। এই নিষিদ্ধটা মুক্তিযুদ্ধের পরপরই এই জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল, শিবিরকে নিষিদ্ধ করা উচিত ছিল। বাট বেটার লেট দেন নেভার, একটা কথাই বলা যায়। আজ আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে গতকালকে 14 দলের সবাই মূলত এই সিদ্ধান্তটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 14 দলের যারা শরিক, তারা আগে থেকেই তাদের রাজনীতি অন্যতম একটা হচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ করা। তো সেটা আগে না করে সবার, এবং আওয়ামী লীগও আপনার অনেক আগে থেকেই এই দাবির পক্ষে ছিল, এবং তাদের জামাতের নিবন্ধনও বাতিল করা হয়েছিল। ওটা তো আদালত করেছে বোধহয়। হ্যাঁ, আদালত করেছে, কিন্তু তারপরেও সেটা না করে এখন কেন? জার্মানি, কম্বোডিয়া, এখানে ধরেন জঙ্গি, আমাদের দেশও আছে জঙ্গি, আমাদের ওই যে হরকাতুল জিহাদ অমক সমক নিষিদ্ধ করা আছে না। জঙ্গি যদি কোনো দল হয় তাহলে তাকে বাতিল বা বন্ধ করতে পারে। কিন্তু আমার জামাত যেটা বললো, কাগজ ভাই করলো, যে দেশ স্বাধীন হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তখন কিন্তু গ্রাউন্ড ছিল। হ্যাঁ, যেমন ধরেন জামাত ছিল, নেজামে ইসলাম ছিল, আর কাউন্সিল মুসলিম লীগ ছিল খাজা খয়রুদ্দিন। জামাত ছাড়াও সংগঠন খুবই ছোট ছিল, আর বাকি কিন্তু সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আলেম ওমরারাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এই 3টে দল ছাড়া। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেশটা বিভাজিত হইতে হইতে 2টা গ্রুপ হয়ে গেছে, একটা স্বাধীনতার পক্ষ, একটা স্বাধীনতার পক্ষ। এখন নামাজ রোজা পড়লেই স্বাধীনতার বিপক্ষ। আমার প্রধানমন্ত্রী নামাজ, আপনি এটা কি বলেন? নামাজ রোজা পড়লেই স্বাধীনতা? হ্যাঁ, দাড়ি দূরে রাখি। এরকম জেনারেলাইজ, আমার কথা আমি বলি, আপনি জেনারেলাইজ করবেন না এরকম। আপনি ওটা বললেন কেন? আপনি জার্মানির কি হয়েছে? জার্মানি জাতিসংঘ থেকে ফরমালি বলা হয়েছে, জাতিসংঘ কমিশন কথাবার্তা। আপনি বললেন যে আমার সময় বলুন, আপনি আমারটা বলেন, আমারটা বলতে স্বাধীনতা, আমারটা বলতে দেন। এখন আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, সে তো নাই মুক্তিযোদ্ধা, অত সহজ নাকি? শেষ করেন আপনি, শেষ করেন, তারপরে বলতে শোনেন। এখন অনেক এজেন্সি, আপনি জামাত ইসলাম সময় মতো ব্যান করেন নাই। আপনার কোটা সংস্কার যে আন্দোলন হলো, সেটা আপিল বিভাগে উচ্চ আদালতে মামলা আছে বলে সরকার নির্বাহী আদেশে এটা সমাধান করল না। হ্যাঁ, তো এখন তো জামাতের তো নিবন্ধন বাতিল হয়েছে, তাকে নিষিদ্ধ করাটাও উচ্চ আদালতে হ্যাঙ্গিং আছে। তো তাহলে এখন এটা নির্বাহী আদেশে কেমনে করবে? আর নির্বাহী আদেশে করলো, কয়েকটা দল সিদ্ধান্ত নিল, আপনি আইনি কাঠামোতে আসতে হবে না। আপনি সংবিধানের 38 অনুচ্ছেদে সংগঠন করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে। হ্যাঁ, আপনি তাকে ইলেকশন করলো, তার প্রতীক বরাদ্দ ছিল, তারা বৈধ সংগঠন, নিবন্ধন নাই, কিন্তু ইলেকশন নিবন্ধন নাই, প্রতীকে ইলেকশন করতে পারবে না। কিন্তু আপনার সে তো সংগঠন, তো তা আপনি ধরেন নিবন্ধন সংবিধান অনুযায়ী তো কভার করে না, কভার করলে সুতরাং জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার কমিশনে 173টা দেশে আমরা
সাক্ষরদাতা দেশ, সেখানেও তো বলা আছে যে ইলেকশন নিরপেক্ষ হইতে হবে, গণতন্ত্র থাকতে হবে। এগুলো তো এখন ধরেন জাতিসংঘের থেকেই তখন একটা বিরোধিতা আসতে পারে। সুতরাং এগুলো বিবেচনা করে সংবিধান সম্মত আইনসম্মত ভাবে যেটা হয় সেটা করা উচিত। নতুন এভিনিউ খোলা ঠিক হবে বলে আমি মনে করি না। এটা ডিলের ট্যাকটিক্সে যাওয়া উচিত। আজিজ ভাইয়ের একটা সুবিধা হলো কি, অবলীলায় মিথ্যা তথ্য দিয়ে যায়। জামাত নিষিদ্ধ করা বলে উচ্চ আদালতে বলে এটা পেন্ডিং আছে, ফার্স্ট টাইম শুনলাম। আদালত নিষিদ্ধ করার পরে না, আপনি বলছেন নিষিদ্ধের বিষয়টা উচ্চ আদালতে হ্যাঙ্গিং আছে, এটা একটা অসত্য তথ্য, নাম্বার 1। নাম্বার 2, আমি তখন করি নাই বলে এখন নির্ভয়া দেশে করা যাবে না এরকম কোনো আইন নেই। নাম্বার 3, হুজি বা আনসারুল ইসলাম যদি করা যেতে পারে, উনি ওইটা লিগাল, জামাতটা লিগাল না। এটা হলো বিশ্বাসের ব্যাপার। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের আইন সংবিধান, এটা মেনে আজকে আইনমন্ত্রী তো একটা মানে আইনজীবীও বটে এবং বেশ প্রথিতযশা আইনজীবী, তারা নিশ্চয়ই এমন কিছু করবে না যেটা আইনে গিয়ে মাইর খাবে, তাই না? কাজে সেই আস্থা আমার আছে। কাজে আমি মনে করি, এবং আইনমন্ত্রী আজকে স্পষ্ট বলেছেন, বিধান মতো এটা নির্বাহী আদেশেই করতে হবে। এবং আজকেও সভা হয়েছে, আমরা যখন এখানে বসছি তখন সভা চলছে এবং আশা করি এটা কালকেই হয়ে যাবে। আর একটা কথা প্রবল আপত্তি করছে আমি, দাড়ি টুপি রাখলেই সব মুক্তিযুদ্ধের বিরোধী, অ্যাজ ইফ যারা আওয়ামী লীগ করে বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কেউ নামাজ রোজা করে না। এই জাতীয় কমেন্টগুলি হচ্ছে এই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। আমি এটা তীব্র প্রতিবাদ করতেছি যে নামাজ রোজা পড়লেই মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধের পক্ষে বহু লোক আছেন যারা নামাজ রোজা পড়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পায়াস লেডি, সেখানে উনি বলে দিলেন যে নামাজ রোজা পড়লেই মুক্তিযুদ্ধ বিরোধী। আমি এই বক্তব্যটা রাজনীতি করতে গিয়া ধর্ম নিয়ে এরকম বক্তব্য যারা দেয় তাদের কারণে জামাতটা নিষিদ্ধ হওয়া উচিত। জামাত শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি তার কালকে নিষিদ্ধ হয়ে যায়? তাতে কোনো সমস্যা নেই। জামাত এমন একটা সংগঠন, আওয়ামী লীগের ভিতরেও জামাত আছে, বিএনপির ভিতরেও আছে, সব জায়গায় আছে। এদের লাইনের সংগঠনও অনেক আছে, অন্য সংগঠনে করবে প্রয়োজনে। এও তো আছে যে আপনার এক সময় কিন্তু আপনার বামপন্থীদের নিষিদ্ধ করা হয়েছিল, তখন অন্য দেশে চলে গেছে না তারা, চারু মজুমদার অমক টমক করছে না। সুতরাং এগুলো একটা জামাতের শক্তি এমন জায়গায় চলে গেছে, আওয়ামী লীগও তাদের সাইড দিছে, বিএনপিও সাইড দিছে। এখন যে রয়েছে এটা রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত ছিল, সেটা না করে এখন যদি জামাতকে আপনার এইভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়, হ্যাঁ, আপনার সংবিধান আইন অনুযায়ী না করা হয়, এটাতে সমস্যা বাড়বে, সমস্যা কমবে না। আমার যেটা বক্তব্য, এক্ষেত্রে খুব স্পেসিফিক বক্তব্য, জামাত থাকা অবস্থায় কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। জামাত থেকেই কিন্তু বিএনপির ধানের শীষ নিয়ে জামাতি ক্যান্ডিডেটরা নির্বাচন করছে। কাজে তাদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম আছে। প্রশ্ন করে তুলেছে যে দুই দলই গিয়েছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কখনো নৌকা দিয়ে জামাতের কেউ ইলেকশন করেনি। এবার অনুপ্রবেশের কথা কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বহুবার বলেছেন, ঘটতেই পারে, অনুপ্রবেশ ঘটতে পারে। এটা এবারও কি যদি জামাত নিষিদ্ধ করে এরকম অনুপ্রবেশ রাজনৈতিক দলে ঘটবে? এটা আওয়ামী লীগের সাংগঠনিক ব্যর্থতা হবে। বললাম যে রাজনৈতিক দলে অনুপ্রবেশ ঘটার আশঙ্কা আছে। না, যদি ঘটে থাকে, এটা বাংলাদেশে হতে পারে, সেটা আওয়ামী লীগের সাংগঠনিক ব্যর্থতা। আওয়ামী লীগ সেটা সাংগঠনিকভাবে মোকাবেলা করবে, সেটা আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা যার যার দলের সাংগঠনিক তারা জামাতকে মানে অনুপ্রবেশ করতে দেবে কিনা। কিন্তু বিএনপি কিন্তু জামাতকে তাদের মার্কা, তাদের প্রতীক দিয়ে নির্বাচন করতে দিচ্ছে। কাজে জামাতের পুনর্বাসনের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি, যেহেতু তার সমমনা বহু দল ব্যক্তি আছে, যেটা আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখি। কিন্তু জামাত ইসলামীকে একটা যুদ্ধাপরাধীর দল, এটাকে নিষিদ্ধ হওয়া উচিত। অনেক দেরি হয়ে গেছে, এটা আরো 50 বছর আগেই করা উচিত ছিল। এবং আমি মনে করি এটা আইন এবং সংবিধান মেনেই করা হবে। এবং জাতিসংঘে বলেন আর যাই বলেন, এমুক বাইন করবে, তমুক বাইন করবে, যুদ্ধাপরাধীদের বিচারের সময় কিন্তু পৃথিবীর বহু বড় বড় জায়গা থেকে বহু হুমকি এসছে, বহু প্রেশার এসেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এটা কোনো তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কিন্তু বিচারটা কার্যকর করেছে। এই দেশে কেউ ভাবে নাই যে মানবতা বিরোধী অপরাধ বলেন আর যুদ্ধ অপরাধ বলেন এদের বিচার হবে, বা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবে, সেটা কিন্তু হয়েছে। অপরাধ করলে টুডে অর টুমোরো কিন্তু শাস্তি পেতেই হয়, তাই না? কাজে জামাত যে অপরাধ করেছে হয়তো তখন ভুল ছিল, এবং জামাত তো 75 পর্যন্ত নিষিদ্ধই ছিল। এটাকে পুনর্জাগরণ তো করলো জিয়া রহমান সাহেব এসে, সে প্রসঙ্গে নাইবা গেলাম। এখন এত বছর পরে এটা করা হবে সাংবিধানিকভাবে, আইনগত ভিত্তি নিয়ে এটা করা হবে, এটা আমি নিশ্চিত করতে পারি। সাংবিধানিকভাবে আইনগত ভিত্তি নিয়ে করা হবে।
দেখেন, আইনগত ভিত্তি আমি খুঁজে পাইনি। কেন এক্সিকিউটিভ অর্ডারে একটা আছে, 55 অনুচ্ছেদে আছে, প্রেসিডেন্টের নামে নির্বাহী আদেশে কিছু কাজ করা যায়, কিন্তু সেটা উল্লেখ নেই। এর জন্য আলাদা, যেমন ধরেন বেগম খালেদা জিয়ার নির্বাহী আদেশে যে ওটার জন্য আলাদা করা আছে, আইন আলাদা করা আছে, করা নাই। সুতরাং এখন আইন কিভাবে করবে, এক্সিকিউটিভ অর্ডার প্রয়োগ করবে কিভাবে, এটা আমি অত আইন সম্পর্কে অত জানি না। তবে আমি যেটা বলছি যে অনেক জায়গায় বাধা আছে, কারণ এই জামাতের সাথে সম্পর্ক 96-এ আওয়ামী লীগ করছে, ইলেকশনের পক্ষে করছে। অর্থাৎ আমি যেটা বলছি, হয়তো একদল বেশি করছে, বিএনপি করছে বেশি, হয়তো আওয়ামী লীগ কম করছে, কিন্তু সবাই এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। এখন এটা বটগাছ হয়ে গেছে, এখন এটা সমস্যা হয়ে গেছে। তো এখন আমার কথা হলো যে, হ্যাঁ আমিও বলছি, টকশোতে বহুবার বলছি যে জামাত নিয়ে সবসময় কথা বলছি, যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে যেই আসতো বলতো যে জামাতে এইটাতে অ্যাপিলেট ডিভিশনে আছে, এটা ব্যান করে না কেন, বাতিল করে না কেন, করে নাই। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, নির্বাহী আদেশ এই জন্যই আমি তো অনুমানে কইতে পারি না এটা, কারণ অ্যাপিলেট ডিভিশনে তো আইনে কভার করলেই তো করবে, তাই না? এই জন্য বলছি যে যাই করুক, নতুন সমস্যা যেন বহুত তৈরি হয়েছে, আর যাতে তৈরি না হয়, আইন মেনে, সংবিধান মেনে যেন করা। আমি এক লাইন হচ্ছে যে আইস ভাই যেটা বলছে আওয়ামী লীগ জামাতের ইলেকশন করছে, এটা আমি বুঝিনি। আর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, যারা আইন জানে তারাই আইনটা প্রয়োগ করবে। প্রিয় দর্শক, আলোচনার শেষ প্রান্তে আমরা আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।